সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন। এই খবর দিয়েছেন আমেরিকার সাবেক একজন কংগ্রেস ওম্যান মার্জরি গ্রিন টেলর। তিনি জর্জিয়া থেকে নির্বাচিত ছিলেন। বর্তমানে তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার নন। আমি আরও তথ্য দিই আপনাদেরকে। এই মার্জরি গ্রিন টেলর তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলেরই লোক, এবং ডোনাল্ড ট্রাম্প যে উগ্রবাদী নীতি অনুসরণ করে, যে মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা আন্দোলন, যেটা এই মাগা আন্দোলনের একজন সক্রিয় লোক ছিলেন এই মার্জরি গ্রিন টেলর। তিনি এক পোস্টে দাবি করেছেন এই কথা। শুধু এটা মার্জরি গ্রিন টেলরের বক্তব্য না, এই খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুও দিয়েছে। আনাদোলু এ ব্যাপারে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বক্তব্য নিতে চেয়েছে, তারা কোনো বক্তব্য দেয়নি। যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে তার প্রতিক্রিয়া কি হতে পারে, আমেরিকার জন্য পরিণতি কি হতে পারে, ইরানের জন্য পরিণতি কি হতে পারে, ইসরায়েলের জন্য পরিণতি কি হতে পারে, এই সমস্ত নিয়ে এখনকার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে ইরানের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায়, তাহলে ইরান কি করবে। ওই ভিডিওতেই কিন্তু এই সমস্ত সম্পর্কে একটা ইঙ্গিত ছিল। আজকে সেই ব্যাপারে একদম পরিষ্কার করে তথ্য এসেছে। আমি আগেই বলেছি যে আমেরিকার রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস ওম্যান, তিনি 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত রিপাবলিকান দলের কংগ্রেস ওম্যান ছিলেন মার্জরি গ্রিন টেলর। জর্জিয়া অঙ্গরাজ্যের, জর্জিয়া স্টেটের 14th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের তিনি কংগ্রেস ওম্যান ছিলেন। এই মার্জরি গ্রিন টেলর তিনি এক্স পোস্টে বলেছেন যে ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালানোর ব্যাপারে পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, এবং এই ব্যাপারে অর্থাৎ পরমাণু হামলা কিভাবে চালানো যাবে এর বিস্তারিত পরিকল্পনা করার জন্য হোয়াইট হাউসে বৈঠক হচ্ছে। বিশেষজ্ঞ এক্সপার্ট লেভেলের লোকজন নিয়ে বৈঠক করছেন। মার্জরি গ্রিন টেলর এই কথা বলেছেন তার পোস্টে। তিনি বলেছেন, এটা আমার কল্পনা বা অনুমান না, আমি জানি এটা হচ্ছে। তারপরে তিনি তার ওই পোস্টে বলেছেন, এটাও ঠিক যে আমেরিকা কিন্তু আনটাচেবল নয়, অর্থাৎ আমেরিকাকে যে ছোঁয়া যাবে না, আমেরিকা শুধুই ইরানের উপর বোমা মেরে দেবে, পরমাণু বোমা, আর আমেরিকা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে, ব্যাপারটা এমনও না। মার্জরি গ্রিন টেলর আরও বলেছেন, এই ধরনের পরমাণু বোমা হামলা হলে কি তার পরিণতি হতে পারে সেটাও অনুমান করা যায়। গ্রিন টেলর বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালায়, তাহলে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে যে আমেরিকার বর্তমান নেতৃত্ব ইতিহাসের কাছে দায়ী থাকবে, নাম্বার 1। নাম্বার 2, ইরানের উপর যদি পরমাণু বোমা হামলা চালানো হয়, তাহলে ইরান বা তার আরও কোনো মিত্র দেশ আমেরিকার বিরুদ্ধে বোমা হামলা চালাবে না, বা পরমাণু হামলা চালাবে না, বা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। আমেরিকা তো আনটাচেবল নয়, ধরা ছোঁয়ার বাইরে নয়, তাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তা তো না। মার্জরি গ্রিন টেলর আরও বলেছেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালায়, তাহলে সারা বিশ্বে ভয়াবহ রকমের অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে, মন্দা একের হু হু করে ধেয়ে আসবে। মার্জরি গ্রিন টেলর আরও বলেছেন, সারা বিশ্বে পরমাণু অস্থিতিশীলতা তৈরি হবে, সারা বিশ্বে পরমাণু অস্থিতিশীলতা তৈরি হবে, এবং অনেক দেশ পরমাণু বোমা বানানোর জন্য ছুটবে, কারণ প্রত্যেকেই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাবে। এই গেল মার্জরি গ্রিন টেলরের বক্তব্য। এবার আনাদোলুর কথা বলি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু তারা এক রিপোর্টে বলেছে আজকেই
যে এই গ্রিন টেলরের বক্তব্য সত্য এবং মার্কিন প্রশাসন ইরানের উপর পরমাণু বোমা হামলা চালানোর চেষ্টা করছে, এই ঘটনা সত্য। তবে এই ব্যাপারে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মন্তব্য জানার জন্য আনাদোলুর রিপোর্টাররা চেষ্টা করেছে, তাদেরকে ফোন করেছে, যোগাযোগ করার চেষ্টা করেছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে, কিন্তু হোয়াইট হাউসের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। হয় ফোন ধরেননি অথবা ফোন ধরেছেন কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না বা বলবো না বা এখনই কোনো মন্তব্য নেই, এরকম একটা কিছু বলেছেন। এটা গেল আনাদোলুর রিপোর্টের প্রসঙ্গ। এবার আমরা আসি, যদি আমেরিকা পরমাণু বোমা হামলা চালায় তাহলে তার পরিণতি কি হতে পারে। একেবারে সরাসরি যে বক্তব্য সেটি হচ্ছে, আমেরিকা যদি ইরানের উপরে বোমা হামলা চালায়, পরমাণু বোমা হামলা চালায়, তাহলে ইরানের প্রথম জবাব, ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে না। দ্বিতীয় আরেকটা বক্তব্য হচ্ছে, গতকালকেই বা আজকেই ইরানের একজন বিশ্লেষক বলেছেন, ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা অস্ট্রেলিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে পারে। তেহরান থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব হচ্ছে 11,000 কিলোমিটার, আর তেহরান থেকে ওয়াশিংটনের আমেরিকার দূরত্ব হচ্ছে 10,000 কিলোমিটার। ফলে আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে, এটা পরিষ্কার। আমি অনেক আগেই বলেছি, তারা এই যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই রাশিয়ার একটি উপসাগরে ইরান থেকে রাশিয়ার উপর দিয়ে সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি উপসাগরের উপরে পরীক্ষা করেছে। বলা হয়েছিল তার পাল্লা 14,000 কিলোমিটার, তা 14,000 না হয়ে সেই 11,000 কিলোমিটারই হোক, ইরানের হাতে আন্তঃমহাদেশীয় অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, ICBM। যেটা আমি আপনাদেরকে বলি, সাধারণ অর্থাৎ কনভেনশনাল ওয়ারহেড বহন করার জন্য ইরান ICBM বানিয়েছে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে, এটা আমি ভাবতে রাজি নই। এমন কিছু ওয়ারহেড ইরানের কাছে থাকবে যা দিয়ে ইরান আমেরিকাকে মোকাবেলা করবে। ইরান কিন্তু সবসময় বলে এসেছে, আমেরিকা যেভাবে যুদ্ধ করবে ইরান সেইভাবে যুদ্ধ করবে, আমেরিকা যেভাবে হামলা করবে ইরান সেইভাবে জবাব দেবে, এরকম। তো যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে কি করবে ইরান? ইরান তো যে দুটো বক্তব্য দিল যে আমেরিকা যেভাবে হামলা করবে ইরানও সেইভাবে হামলা করবে, আমেরিকা যে ধরনের অস্ত্র ব্যবহার করবে ইরানও সেই ধরনের অস্ত্র ব্যবহার করবে, এই তো কথা। তো আমেরিকা যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে? এখানে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাই না? এই প্রশ্নের জবাব তো ইরানি কর্মকর্তাদের মুখেই আছে, তাদের বক্তব্যের ভেতরেই আছে, যে আমেরিকা যে ধরনের অস্ত্র ব্যবহার করবে তার পাল্টা জবাব ঠিক সেই রকমের অস্ত্র দিয়েই দেওয়া হবে। তাহলে আমেরিকা পরমাণু বোমা ব্যবহার করলে ইরানও তাই করবে, হিসাব তাই বলে। এবং আমার বাস্তব অভিজ্ঞতার কথা তো আমি বলেছি খানিকটা, সেই প্রথম দিকের ভিডিওতে বলেছিলাম যে আমি ইরানে থাকা অবস্থায় একদিন রাত 8:30 9টার দিকে এমন একটা ভূমিকম্প হলো, তাতে শুধু গুম 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 করে শব্দ শুনতে পেলাম আমরা, তেহরানে যারা থাকতাম তারা, এবং ব্যাপক ভূমিকম্প হলো, কিন্তু কোনো লোকজন মারা যায়নি, কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর ছিল না। ভূমিকম্প হলো দ্যাটস ওকে, ঠিক আছে, বাট কেন গুম গুম করে শব্দ হলো? গুম গুম করে শব্দ কেন হবে সেই প্রশ্ন কিন্তু থেকে গেল, সেই প্রশ্নের জবাব নেই। হয়তোবা ইরান তার কোনো না কোনো অস্ত্র পরীক্ষা করেছিল, যার প্রেক্ষাপটে ওই রকমের ভূমিকম্প সৃষ্টি হয়েছিল এবং একটা শব্দ হয়েছিল। ভূমিকম্পের সময় তো কোনো শব্দ হতে শুনিনি আমি। যাই হোক, ইরান গতকালকেও কিন্তু বলেছে যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান বিশ্বের সমস্ত মার্কিন ঘাঁটি দখল করে নেবে। কি দিয়ে দখল করবে? প্রথমত প্রধানত তো তাকে বিমান হামলা চালানোর মতো অবস্থা থাকতে হবে বা ক্ষেপণাস্ত্র হামলা। তো সেই ক্ষেপণাস্ত্র নিশ্চয় আছে, তা না হলে তো ইরান ফাঁকা বলুই দেবে না যে আমেরিকা আমাদের উপরে পরমাণু বোমা হামলা চালালে আমরা আমেরিকার ঘাঁটি দখল করে নেব। কিভাবে সম্ভব? তাইলে নিশ্চয়ই তার ভান্ডারে সেই রকমের অস্ত্র থাকতে হবে, আছে।
আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে, তার আরো কিছু জবাব আছে। একটা জবাব হলো যে পৃথিবীতে ইসরায়েল নামক মানচিত্র থাকবে না, কারণ আমেরিকা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালানোর সাথে সাথে আগে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নেই করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। এটা ইরানের একদম প্রথম এবং প্রধান টার্গেট। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমেরিকা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান পরমাণু বোমা হামলা চালাবে কিনা, সেই প্রশ্ন সবার চেয়ে বড়। সেই ব্যাপারে ইরানের একজন বিশ্লেষক বলছেন যে ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই এ কথা তো কেউ নিশ্চয়তা দেয়নি, বা তিনি যা বলেছেন তার মানে দাঁড়াচ্ছে এই যে ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই এ কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর তেহরান ইউনিভার্সিটির প্রফেসর এবং ভূ রাজনীতির খুব গুরুত্বপূর্ণ একজন বিশ্লেষক প্রফেসর ডক্টর মারান্দি, তিনি বলেছেন যে ইরানের যে 70 থেকে 80 বা 100টা মিসাইল সিটি আছে ইরানে, সেগুলো সব তো ধ্বংস করে দিতে পারবে না আমেরিকা। যদি তাই না পারে তারপরে কি হবে? তার মানে তারপরে ইরান পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবস্থা করবে। এই জায়গায় আমি অন্য একটা কথা বলি, হয়তো এমন হলেও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আগে তো তিনি কয়েকবার হামলা চালাতে চেয়েছিলেন, পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই হামলায় তিনি করেননি। মুছে দেওয়া তো পরে কথা। এবারও ডোনাল্ড ট্রাম্প ইরানকে হামলার হুমকি দিতে পারে, ভয় দেখাতে পারে। আবার এমন হতে পারে যে এবার সত্যিই পরিকল্পনা করছে, কিন্তু অনেকবার ডোনাল্ড ট্রাম্প বলেও হামলা চালায়নি, এইরকম একটা মনোভাব নিয়ে ইরান যদি মনে করে তো ট্রাম্প তো বলে হামলা চালাবে না, তাহলে হয়তো ইরান ভুলও করতে পারে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বললো না, তার চেয়ে বড় কথা ইরানকে তার মতো করে অল টাইম প্রস্তুত থাকতে হবে, তা না হলে বিপদে পড়তে পারে ইরান। একথা ঠিক যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দূতাবাস, আমেরিকান দূতাবাসে লোকজন খুব কম। মধ্যপ্রাচ্যে আমেরিকার লোকজনকে সফর করতে একদম অনেক আগেই নিষেধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যে সমস্ত লোকজন ছিল, এমনকি ঘাঁটিতে বা দূতাবাসে, তার বেশিরভাগই সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের হাতে যে সমস্ত মিসাইল সিটি রয়েছে তাতে শুধুমাত্র যে ইসরায়েলে আঘাত করার মতো মিসাইল রয়েছে কথা তো ইরান গ্যারান্টি দেয়নি। আবার একটা কথা আপনারা ভাবুন যে কত দিন ধরে আমেরিকা এবং সারা বিশ্বের সাথে ইরানের টানাটানি চলছে 60 মাত্রার ইউরেনিয়াম নিয়ে। ইরান ওই 60 মাত্রার ইউরেনিয়াম কি কারণে বানিয়েছে, কি কারণে ডেভেলপ করেছে, এবং সেই 60 মাত্রার ইউরেনিয়াম যে এতদিন 90 মাত্রায় নেয়নি তার নিশ্চয়তা কোথায় আছে? 6 মাস ধরে তো ইরানের সাথে আমেরিকার যুদ্ধই চলছে। এই 6 মাসের ভেতরে তো সবকিছু ধ্বংস করে দিতে পারেনি। তাহলে এই 6 মাসের ভেতরে যদি পরমাণু বোমা বানিয়েই ফেলে ইরান, তাহলেই বা আমেরিকার কি করার আছে? এবং মার্জরি গ্রিন টেলর কিন্তু বলেছেন আমেরিকা ইজ নট আনটাচেবল। আমেরিকা ধরা ছোঁয়ার বাইরের কেউ নয়, তাকে ধরা যাবে না ব্যাপারটা তা না। তো তাই যদি হয় তাহলে আমেরিকাকেও প্রস্তুতি নেওয়া দরকার। আমার মনে হয় তারা যদি ইরানের উপর পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরানের পাল্টা প্রতিশোধ তাদের উপরে যাবে, তারা সেইভাবে যেন প্রস্তুত থাকে। আমার ব্যক্তিগত ধারণা এমন। আমি মনে করি ইরান দীর্ঘদিন ধরে তাদের নিজেদের ভান্ডারে 60 মাত্রার ইউরেনিয়াম রেডি রেখেছে, সমৃদ্ধ ইউরেনিয়াম। এটা এমনি না। আমি সবসময় বলি যে একেবারে এমনি বিনা কারণে এই 60 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইরান শত্রুদের কাছ থেকে 2 দিন অন্তর ধাক্কা খাবে, এটা ইরান করতো না, করার কথা না। এই 60 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিশেষ একটা মাজেজা আছে। সেই মাজেজাটা হচ্ছে এই, ইরান জানে তাদের প্রধান দুটো শত্রু ইসরায়েল এবং আমেরিকা, এই দুটো শত্রুর হাতেই পরমাণু বোমা আছে। তাহলে শত্রুকে যদি মোকাবেলা করতে হয় তাহলে খালি হাতে গেলে হবে, ব্যবস্থা নিয়েই যেতে হবে। হয়তো সেই ব্যবস্থা ইরান এতদিন পাকাপাকি করে ফেলেছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন? আমেরিকা যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে পাল্টা জবাব
ইরান দেবে কিনা এবং সেটা পরমাণু বোমা দিয়েই দেবে কিনা, আপনাদের কি মনে হয়? আপনাদের ধারণা কি? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, খুবই একটি ভয়ানক রিপোর্ট। সেটি হলো ইসরায়েলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং কট্টরপন্থী জায়নবাদী বেন গাভির সরাসরি একটা পডকাস্টে ঘোষণা দিয়েছেন, যেটা আল জাজিরা সেটাকে প্রকাশ করেছে। সেটি হলো এই বেন গাভির সরাসরি ঘোষণা দিয়েছে যে প্রতি রাত্রে 30 থেকে 40 জন ফিলিস্তিনিকে হত্যা করা, অর্থাৎ গাজায় বসবাসী ফিলিস্তিনিদেরকে 30 থেকে 40 জনকে প্রতি রাতে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বিরাট ধরনের রেপারকেশন তৈরি হয়েছে। তোলপাড় চলছে সারা গাজা জুড়ে, সারা মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েল ঘোষণা দিয়ে লোক হত্যা করে। ইসরায়েলের নেতানিয়াহুর ক্যাবিনেটের একজন মন্ত্রী বেন গাভির ঘোষণা দিয়েছে 30 থেকে 40 জন গাজায় অবস্থানকারী ফিলিস্তিনিদের প্রতি রাতে যেন হত্যা করা হয়। এরপরেও জাতিসংঘ এখন পর্যন্ত এটা কনসার্ন দেয়নি। এই পডকাস্টে এটা এসেছে গতকালকে, অর্থাৎ 16ই আগস্টে। এখন এই যদি হয় পরিস্থিতি, এখানে জাতিসংঘের দায়িত্ব কি? এখানে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব কি? আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কি করবে? জাতিসংঘের অধীনে যে মানবাধিকার সনদ ঘোষিত হয়েছিল 1948 সালের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই ডিক্লারেশনের প্রেক্ষিতে জাতিসংঘ এখন কোন ভূমিকা পালন করবে সেইগুলো কিন্তু আস্তে আস্তে বিবেচ্য বিষয় হয়ে গেছে। এখন আমরা দেখি যে জাতিসংঘ এই ঘোষণার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ সরাসরি ফিলিস্তিনিদের হত্যা করার পরিপ্রেক্ষিতে বেন গাভিরের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়। সম্মানিত ভিউয়ার্স, যুদ্ধ শুরু হয়েছে গত ফেব্রুয়ারি 28 তারিখে। সেই হিসেবে ধরতে গেলে 6 মাস হয়ে গেল। এই যুদ্ধের যে ফলাফল, তাতে আমরা প্রতিবারই দেখতে পাই ফলাফলটা খুব পরিষ্কার। আমি প্রথমে একটা ডাইরেক্ট সরাসরি ফলাফলে যাচ্ছি। সেটা হলো এই যে ইরান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার সকল সামরিক স্থাপনাকে তছনছ করে দিয়েছে। 1। 2 নম্বর, আমেরিকার নেভাল ফোর্স যে কোনোই কাজে আসছে না এই যুদ্ধে, সেটা এই যুদ্ধে প্রমাণিত হয়েছে এবং ইরান এই নৌ অবরোধকে আমি মনে করি সাকসেসফুলি প্রতিহত করেছে। 3 নম্বর, ইরান সম্পূর্ণভাবে হরমুজকে তার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। 4 নম্বর, ইরানের ভূমিতে কোনো আমেরিকান বা ইসরায়েলি সৈন্য নামতে পারেনি। এখন এই বিষয়গুলো হচ্ছে পরিষ্কার। আমেরিকা কি করেছে? আমেরিকা কিন্তু দাঁড়িয়েছিল সেই বিমান হামলার উপরে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান হামলাই ছিল সবচেয়ে শত্রুর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পন্থা শত্রুকে পরাজিত করার। এবং সেই হিসাবে আমি যদি বলি যে সেই যুদ্ধে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধের অংশে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করে শেষের দিকে, যখন জাপান পার্ল হারবার আক্রমণ করে, অর্থাৎ আমেরিকার সামরিক ঘাঁটি পার্ল হারবারে যখন জাপান আক্রমণ করে, তখন আমেরিকা সরাসরি যুদ্ধে নামে এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি এই পার্ল হারবারে জাপানের আক্রমণের ফলে সরাসরি জাপান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ফল হলো এই যে তৎকালীন সময়ে 1945 সালে জাপান আমেরিকার সাথে যুদ্ধে পরাজিত হয়। কারণ সবচেয়ে বড় কথা হলো সেখানে বড় ভূমিকা পালন করেছে বিমান বাহিনী। এই বিমান আক্রমণ ছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুর বিরুদ্ধে কোনো রাষ্ট্রের জয়ের প্রধান আক্রমণ। কিন্তু এই ইরান এবং আমেরিকার যুদ্ধে বিমান আক্রমণ যে খুব একটা এফেক্টিভ
বা একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে না তা প্রমাণিত হয়েছে। বিমান যুদ্ধ আসলে প্রমাণিত হয়েছে যে এই বিমান যুদ্ধ এখন অনেকটাই পুরনো ধাঁচের। তা দিয়ে শত্রুকে ঘায়েল করা যায় না, পরাজিত করা যায় না। যেমন আমেরিকা ইরানকে পরাজিত করতে পারল না, ইসরায়েল ইরানকে পরাজিত করতে পারল না। র্যাকলেসলি র্যান্ডম অনেক বিমান আক্রমণ হয়েছে। আজকে বাগের গালিবাফ পার্লামেন্টের স্পিকার ইরানের, তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যে যেই পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে তা ভিয়েতনাম যুদ্ধের চেয়ে অনেক বেশি। তারপরেও ইরানের কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারেনি, বরং যুদ্ধকালীন সময়ে সারা পৃথিবীর প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে ইরান আরও বেশি শক্তিশালী হয়েছে, আরও অত্যাধুনিক সমরাস্ত্রে বিশেষ করে ড্রোন এবং মিসাইলে অনেক বেশি শক্তিশালী হয়েছে। এইবার ফিরে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনায়। জাপানকে পরাজিত করে আমেরিকা, জাপান যখন আসলে পরাজিত হয়ে যখন আত্মসমর্পণের জন্য প্রস্তুত, জাপানের বিদ্বান সম্রাট হিরোহিতো একটি ডকুমেন্ট অফ সারেন্ডার অর্থাৎ পরাজয়ের একটি দলিল তৈরি করে, অর্থাৎ আত্মসমর্পণের একটি দলিল তৈরি করে আমেরিকান সৈন্যাধ্যক্ষের কাছে উনি যেতে প্রস্তুত হয়েছেন। কিন্তু সেই সুযোগটা আমেরিকা দেয়নি, দিয়েছে সুযোগ হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা বর্ষণের পরে। অর্থাৎ তখন বোমা বর্ষণের কোনো প্রয়োজনই ছিল না, অর্থাৎ নিরীহ নরনারীকে হত্যা করার কোনো প্রয়োজনই ছিল না। এটা কেন করলো আমেরিকা? সারা পৃথিবীকে বুঝিয়ে দেওয়া যে আমেরিকা হাতে এমন মারণাস্ত্র আছে যে আমেরিকাকে মোকাবেলা করার ক্ষমতা সারা বিশ্বের কোনো রাষ্ট্রেরই নেই। সেই থেকেই শুরু হয়েছে অস্ত্র প্রতিযোগিতা, সেই থেকেই শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া এবং আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ, এবং পৃথিবীর দুটি বলয়ে বিভক্ত হয়ে যায়। একটি হলো ন্যাটো ব্লক, আরেকটি হলো ওয়ারশো ব্লক। ওয়ারশো ব্লক এর নেতৃত্বে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, আর ন্যাটো জোটকে নেতৃত্ব দিচ্ছিল আমেরিকা, এখনও নেতৃত্ব দিয়ে যাচ্ছে কম বেশি। তো সবচেয়ে বড় কথা হলো এই যে নিরীহ মানুষদেরকে হত্যা করলো, অ্যাটম বোমা প্রথম বানালো আমেরিকা, সেটা নিরস্ত্র মানুষের উপরে প্রয়োগ করলো আমেরিকা। হিরোশিমা এবং নাগাসাকিতে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, বহু নিরীহ মানুষ যারা যুদ্ধের সাথে সম্পর্কিত ছিল না, তারা এই যুদ্ধের অ্যাটম বোমার হামলার শিকার হলো। এই পৃথিবীতে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপিত হলো নিরীহ মানুষের উপরে, এবং সেটা করেছে আমেরিকা। এখন পর্যন্ত দ্বিতীয়বার এই ঘটনা আর ঘটেনি। কিন্তু বিমান যুদ্ধের উপর যে ভরসা করে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল ইরানকে প্রধানত বা পরাজিত করতে চেয়েছিল, সেটি হয়নি। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কনসেপ্টে বিশ্বাসী ছিল এই মর্মে যে বিমান হামলা করেই ইরানকে একেবারে গুড়িয়ে দেওয়া হবে, কিন্তু সেটি আর হয়নি। কারণ 1945 সালের পর থেকে এখন প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 8 দশক। এই 8 দশকে যুদ্ধের পরিবর্তন হয়েছে, যুদ্ধের স্টাইল বা যুদ্ধের নমুনার পরিবর্তন হয়েছে, যুদ্ধের কৌশলের পরিবর্তন হয়েছে। এখন বিমান হামলা আর তেমন কার্যকরী হয় না, সেই জায়গাটি দখল করে নিয়েছে ড্রোন এবং মিসাইল, এবং ইরান সেই ড্রোন এবং মিসাইলেই শক্তিমত্তা দেখিয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে পূর্ণ শক্তিতে এখনও দাঁড়িয়ে আছে। যে ইরানকে আমেরিকা আজকে 6 মাসের যুদ্ধেও কিছুই করতে পারে নাই। অর্থাৎ প্রমাণিত হয়েছে যে ট্রাম্প পুরনো ধাঁচের যুদ্ধ চালিয়েছে, তার সাথে ইসরায়েলও। আমি মনে করি ইসরায়েল তো আমেরিকাকেই অনুসরণ করে, তাইলে সেই পুরনো 1945 সালের যুদ্ধের কনসেপ্টে তারা ইরানকে বিমান যুদ্ধে পরাজিত করতে চেয়েছিল। ইরান সুকৌশলে বিমান যুদ্ধ এড়িয়ে গিয়ে তারা তাদের শক্তি সামর্থ্যকে আসলে দেখিয়েছে
কিসে? মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। ইরান যে ড্রোনগুলো ব্যবহার করেছে এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে শক্তিশালী। এবং ইরান একটা জিনিস দিয়েছে, সেটা হলো যুদ্ধের যে আগের ধারণা 8 থেকে 70-80 দশকের যে ধারণা, সেটাকে সম্পূর্ণই পরিবর্তন করে দিয়ে পৃথিবীতে এক নতুন কৌশলী যুদ্ধের সূচনা করেছে ইরান। এবং সেই যুদ্ধে মানে সত্যিকার অর্থে আমেরিকাকে ইরান পরাজিত করলো। সেটাই আমাকে এই যুদ্ধের ঘটনা আমাকে নেপোলিয়ন বোনাপার্টের যুদ্ধ, যেটা ওয়াটারলুতে নেপোলিয়ন হেরে গেছিলেন, কার কাছে? ডিউক অফ ওয়েলিংটন, স্যার আর্থার ওয়েলেসলির কাছে, ব্রিটিশ সৈন্য দক্ষ। সে নেপোলিয়ন বোনাপার্ট আসলে আরও আগের তিনি যে যুদ্ধ কৌশল অবলম্বন করতেন, অর্থাৎ ঝটিকা আক্রমণ, ক্যাভেলরি চার্জ, ঘোড়সওয়ার বাহিনী দিয়ে তিনি ঝটিকা আক্রমণ করতেন শত্রুদের উপরে। সেই আক্রমণকে অত্যন্ত কৌশলে এবং অত্যন্ত কি বলা যায় যে অত্যন্ত প্র্যাগমেটিক কনস্ট্রাকটিভ ওয়েতে ফর্মিডেবলি প্রতিহত করেছে স্যার আর্থার ওয়েলেসলি, ডিউক অফ ওয়েলিংটন। তিনি জয়েন্ট ফোর্স কমান্ড করছিলেন এবং তিনি জানতেন যে নেপোলিয়ন তার পুরনো স্টাইলে ঘোড়সওয়ার বাহিনী দিয়ে তার সৈন্যদের উপরে তিনি ঝাঁপিয়ে পড়বেন। তিনি সেটা পারেননি। সেই সময়ে নতুন যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন, অর্থাৎ অনেক সৈন্য একসাথে জড়ো করে দিয়ে পেছনে গাদা বন্দুকধারীকে রেখে দিয়ে এবং এর পেছনে কামান অর্থাৎ আর্টিলারিকে সেট আপ করে রেখে দিয়েছিলেন। এবং দূরে অদৃশ্য জায়গায়ও ডিউক অফ ওয়েলিংটন, আর্থার ওয়েলেসলি এই জয়েন্ট ফোর্সের সৈন্যদেরকে মোতায়েন রেখেছিলেন এবং তারা গাদা বন্দুক এবং আর্টিলারি এবং ইনফ্যান্ট্রিকে সাজিয়ে রেখেছিলেন। যেইমাত্র নেপোলিয়ন বোনাপার্ট উপর্যুপরি ক্যাভেলরি চার্জ করে ডিউক অফ আর্থার ওয়েলিংটনের যে প্রতিরক্ষা ব্যাত করতে পারেননি, বরং তার নেপোলিয়ন বোনাপার্টের ঘোড়সওয়ার বাহিনী মুখ থুবড়ে পড়ে। সেই সময়ই অনেক পেছন দিক থেকে কামানের অর্থাৎ আর্টিলারি দিয়ে আক্রমণ করা হয় ফরাসিদের উপর এবং ইনফ্যান্ট্রি এগিয়ে যায় সামনের দিকে। নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন তার নিজের প্রচলিত অনেকটা পুরনো ধাঁচের যুদ্ধ কৌশলের জন্য, এবং আর্থার ওয়েলেসলি টিকে যান তার নতুন স্টাইল বা নতুন ধরনের নতুন কৌশলের যুদ্ধ পদ্ধতি প্রয়োগের জন্যে। তো ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে। আমেরিকা চিন্তা করেছে সেই 20 শতাব্দীর যুদ্ধের কৌশল, বিমান যুদ্ধে ইরানকে পরাজিত করে দিবে, সেটা হয়নি। ইরান নতুন যুদ্ধ কৌশলে আবির্ভূত হলো এবং আমেরিকাকে মুখ থুবড়ে পড়তে হলো। আমেরিকার নেভি অকার্যকর হলো, আমেরিকার নৌবাহিনী, আমেরিকার বিমান বাহিনী অকার্যকর হলো, আমেরিকার ইনফ্যান্ট্রি অর্থাৎ পদাতিক বাহিনী তো ইরানের বিন্দুমাত্র সূচাগ্র ভূমিতেও পা রাখতে পারে নাই। সুতরাং পৃথিবী বদলে গেছে, যুদ্ধের পদ্ধতি বদলে গেছে, যুদ্ধের কৌশল বদলে গেছে, নিরাপত্তা ব্যবস্থা বদলে গেছে, আর যুদ্ধের কৌশল বদলে গেছে, কূটনীতিক ব্যবস্থা বদলে গেছে, আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থা বদলে গেছে, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের অন্তর্মিল এবং ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক সম্পর্ক। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।